স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মাঠ ভর্তি দর্শক, স্পোর্টিং পিচ 4-6 যেমন হচ্ছে, বোলাররাও ফিরে আসছে শক্তিশালী হয়ে। চট্টগ্রামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ খেলছে স্ট্যান্ডার্ড টি-20। সুখবর হলো শুধু এই সিরিজেই নয়, বাংলাদেশ দলের 20 ওভারি ম্যাচ খেলা মান বেড়েছে সামগ্রিকভাবেই। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ম্যাচের প্রথম বলেই ক্যাচ ছাড়েন বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস। বাজে শুরুর কাটা ঘায়ে নুনের ছেটা দিয়ে ইনিংস বড় করতে থাকেন দুই উইন্ডিজ ব্যাটার সেই হোপ আর আলিক আথানেস। ব্যাটিং পিচে বুলেট ট্রেনের গতিতে রান তুলতে থাকে ক্যারিবিয়ানরা। পাওয়ার প্লেতে 50 করার পর প্রথম 10 ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে 94 রান। 10 ওভার পর ম্যাচে ফেরে বাংলাদেশ বোলাররা। একের পর এক জোড়া আঘাতে ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দেয় টাইগাররা। শেষ 10 ওভারে মাত্র 55 রান তুলে উইন্ডিজ ইনিংস থামে 149-এ। চট্টগ্রামে কামব্যাকের একটা দারুণ উদাহরণ দেখিয়েছে বাংলাদেশ বোলাররা। এমন মানসিকতার ভেতরই আছে এই ফরম্যাটে বড় দল হয়ে ওঠার চিহ্ন। টি-20তে এক ওভারেই বদলে যেতে পারে খেলার ধরন। অপেক্ষায় থাকতে হয় সেই মুহূর্তটার। যখনই আসবে সেই ক্ষণ চেপে ধরতে হবে প্রতিপক্ষের টুটি। টাইগাররা করেছে সেটাই। নাসুম আহমেদকে দিয়েই শুরু। প্রথম 10 ওভারে নিজে 3 ওভারে 32 রান দেয়া নাসুম সুযোগ পেয়েই নিয়েছেন 1 ওভারে 2 উইকেট। এরপর আসেন রিশাদ। নিজের প্রথম ওভারে 15 রান দেয়া টাইগার লেগেই সুযোগ পেয়ে 1 ওভারে 2 উইকেট নেন, মাত্র 2 রান কনসিড করে। এক্ষেত্রে প্রতিপক্ষের দুর্বলতা বুঝে চেপে বসার কৃতিত্ব যেমন বোলাররা পাবেন, লিটন পাবেন দুর্দান্ত ক্যাপ্টেন্সির ক্রেডিট। হাল ছেড়ে না দেওয়ার ব্যাপারটা তো আছেই। এবার আসুন ব্যাটিংয়ে। অল্প রানের টার্গেটে শুরুটা মনমতো করতে পারেনি বাংলাদেশ। সাইফ হাসান দ্রুত ফিরেছেন, রান তোলার গতিও ছিল কম। সেক্ষেত্রে লিটন এসে দ্রুত রান তোলার প্রচেষ্টা চালিয়েছেন। আবার দুই টপ অর্ডার ব্যাটারকে হারানোর পর তানজিদ তামিম নিজে উইকেটের গুরুত্ব বুঝে অ্যাঙ্কর রোল পালন করেছেন। সঠিক পথে থাকা একটা দলের লক্ষণ কিন্তু এমনই, উইকেট হারিয়ে ঘাবড়ে না গিয়ে ম্যাচের পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নেয়া। চট্টগ্রামে প্রথম ম্যাচে হারলেও প্রশংসা পেয়েছে বাংলাদেশের লোয়ার অর্ডার। ব্যাটিং বিপর্যয়ে থাকা দলকে টেনে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাওয়ার কারণে সাকিব, নাসুম তথা পুরো দলের হার না মানা মানসিকতা প্রকাশ পেয়েছে। সিরিজ শুরুর আগে ক্যাপ্টেন লিটন বলেছিলেন তিনি চান দল চ্যালেঞ্জের মুখোমুখি হোক। চট্টগ্রামের পিচই ছিল চ্যালেঞ্জিং। সেখানে 2 ম্যাচেই উইন্ডিজকে অল্প রানে বেঁধে রেখেছে বাংলাদেশ বোলাররা। তবে এখনই সবকিছু পারফেক্ট হয়ে যায়নি। ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আসছে না। বিশেষ করে ব্যাটিংয়ে আছে অনেক উন্নতির জায়গা। পাওয়ার প্লেতে রান তোলার হিসেবে টপ 12 দলের মধ্যে বাংলাদেশের অবস্থান 9 নম্বরে। মিডল ওভারে রান তোলার বিচারে টাইগাররা আছে 10-এ। 4টা সিরিজ পরে বাংলাদেশ টি-20তে সিরিজ হারলো, কিন্তু দলের 11 জনই খেলছে দল হয়ে। হারার আগে হার মানছে না, মাঠে হতাশায় নুইয়ে পড়ছে না কারো কাঁধ। দিনের পর দিন এমনই এক বাংলাদেশ দলকে দেখতে চেয়েছে দর্শকরা। বিশ্বকাপের আগে প্রয়োজনীয় উন্নতিগুলো করতে পারলে ভারত শ্রীলঙ্কায় অভূতপূর্ব কিছু করার সক্ষমতা রাখে লিটনরা। ফয়সাল হাবিব, 71। প্রতিপক্ষের চাপে পড়ে স্ট্রাগল করা, সেখান থেকে কামব্যাক, জয়ের আশা জাগানো, সবকিছুর পরেও ম্যাচটা হারলো বাংলাদেশ। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে 14 রানে হেরেছে টাইগাররা। সেই সাথে সিরিজটাও খোয়া গেছে। প্রথমে ব্যাট করতে নেমে 149 রান তোলে ক্যারিবিয়ানরা, তবে বাংলাদেশ থামে 8 উইকেটে 135 রান তুলে। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। প্রথম টি-20-র শেষ ওভারে 22 রান দিয়েছিলেন টাইগার পেসার তানজিম সাকিব। এবারে সতর্ক হলেন ক্যাপ্টেন লিটন দাস। ম্যাচ জুড়ে যত ভালোই বল করুক, সেই অভিজ্ঞ মোস্তাফিজের জন্যই রাখা হলো শেষ ওভারটা। কাটার মাস্টার প্রথম বলেই ফেরালেন রোমারিও শেফার্ডকে। তার পরের বলেই খারি পিয়ারে ফিরে গেলেন রোস্টন চেজ। একটা বাউন্ডারি আদায় করে নিয়েছিলেন বটে, তবে শেষ বলে সেই চেজের উইকেটও তুলে নিলেন দ্য ফিজ। এর চেয়ে ভালো একটা ওভার কোথায় পেত বাংলাদেশ? মোস্তাফিজকে কেন বলা হয় ডেথ ওভার স্পেশালিস্ট, সেটাই যেন প্রমাণ হলো আরো একবার। সাগরিকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিং এ নেমেছিল টাইগাররা। শুরুতেই ব্র্যান্ডন কিং এর উইকেট হারিয়েও ক্যারিবিয়ানরা হয়নি দিশেহারা, বরং আলিক আথানাসকে সাথে নিয়ে স্বাগতিক বোলারদের উপর চড়াও হন ক্যাপ্টেন শাই হোপ। দুজনে মিলে 59 বল খেলেই স্কোর বোর্ডে যোগ করেন 105 রান। বাংলাদেশ দলের সব বোলারকেই কম বেশি তুলোধুনো করেছেন দুজনে মিলে। কিন্তু হাল ছাড়েননি বাংলার বোলাররা। যে সুযোগের অপেক্ষায় ছিল ওরা, সেটা এলো ম্যাচের 12 নম্বর ওভারে। জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ান শিবিরে বেশ একটা ধাক্কা দিলেন নাসুম। প্রথমে আথানাস ফিরে গেলেন 33 বলে 52 করে। পরের বলেই ভাঙল শেরফান রাদারফোর্ডের স্ট্যাম্প।
এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন। 106 রানে পড়েছে তাদের দ্বিতীয় উইকেট, 118তেই নেই 6টা। শাই হোপ ফিরে গেছেন 36 বলে 55 করে। ডাবল ডিজিটে এরপর পৌঁছেছেন কেবল রোমারিও শেফার্ড আর রোস্টন চেজ। পিজের বলে শেফার্ড ফিরেছেন 13 রানে, আর বাকিদের যাওয়া আসা দেখতে দেখতে চেজ শেষ পর্যন্ত 17 রানে থেকে গেছেন অপরাজিত। 150 রানের টার্গেট তাড়া করতে নেমে সাইফ হাসান পেয়েছেন লাইফ। সেটা অবশ্য দীর্ঘ করতে পারেনি টাইগার ওপেনারের ইনিংস, ফিরেছেন 5 রানেই। তারপর রান এক্সেলারেশনের দায়িত্ব নেন ক্যাপ্টেন লিটন। 4টা বাউন্ডারিতে সাজিয়েছিলেন নিজের ইনিংসটাও, তবে 17 বলে 23 রানের বেশি নিতে পারেননি ক্যাপ্টেন। তাওহিদ হৃদয় এদিনও ফ্লপ। 14 বলে তার ব্যাটে 12 রান। টাইগারদের হয়ে সবচেয়ে বড় ইনিংসটা খেলেছেন ওপেনার তানজিদ তামিম। 48 বলে 61 রান তুলে এমন এক সময়ে ফিরলেন যখন ওকে দরকার ছিল খুব। সোহানকে বসিয়ে এদিন একাদশে ফেরা জাকের আলীর ওপর ছিল একটা বাড়তি চাওয়া, তবে ধীর স্থির ব্যাটিং টাইগারদের আস্কিং রান রেটটাই বাড়িয়েছে কেবল। গতি বাড়াতে গিয়ে 18 বলে 17 রান তুলতেই ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটার। ক্রাইসিস মোমেন্টের সুপার ফিনিশার হয়ে উঠতে পারেননি শামীম পাটোয়ারিও। ঋষাদও ফিরেছেন নিজের সেই সব সিগনেচার শট ছাড়াই। উইকেট হাতে ছিল, তবে বল ফুরিয়ে যায়। ম্যাচটা ক্যারিবিয়ানদের কাছে 14 রানে হেরে বাংলাদেশ সিরিজটাও খোয়ায়। খালিদ জামিল, একাত্তর। মাঠ সংকট নিয়ে হিমশিম খায় বিসিবি, অথচ ক্রিকেটাররাই উদ্যোগ নিয়ে তৈরি করলো দারুণ একটা একাডেমি। খালেদ মাহমুদ সুজনের স্বপ্ন, সেই স্বপ্নের সঙ্গী হলেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, সাইফুদ্দিন আর মোসাদ্দেকের মতো পরিচিত মুখ। ভবিষ্যতে জাতীয় দলের জন্য তারকা ক্রিকেটার তৈরি করাই ক্রিকেটার্স একাডেমির লক্ষ্য। পূর্বাচলে সেই একাডেমি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাইয়ান বিন জসিম। মাঠে এমন বাতাস হয় মাঝে সাথে, মানে ইটস লাইক ইউ প্লেইং ইন ওয়েলিংটন। তাসকিন আছে, সৌম্য আছে, মোসাদ্দেক, সাইফুদ্দিন, সাইফ হাসান। যেহেতু ক্রিকেটাররাই আমরা বেশি, তো আমরা অনেক চিন্তা করে নাম করলাম যে এটা ক্রিকেটার্স একাডেমি নামেই হোক। কিছুদিন আগেই মুশফিকুর রহিম বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক ঘুরে একটা কথা বলেছিলেন যে বিসিবির লজ্জা হওয়া উচিত। ঠিক আমি আজকে যেই জায়গাটায় বসে আছি, যেই সবুজ গালিচাটায় বসে আছি, সেখানটায় আসার পর আমারও মনে হয়েছে আফসোস হওয়া উচিত আসলে বিসিবির। পাশে যিনি বসে আছেন তাকে সবাই চেনেন, খালেদ মাহমুদ সুজন। শুধু তিনি না, 10 জন আছেন। তাসকিন আহমেদ, সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, এরকম অনেক নাম আছে, মোসাদ্দেক। সবাই মিলে এই যে আমি যেই সবুজ গালিচাটায় বসে আছি, সেখানটায় একটা ক্রিকেট একাডেমি, 2টা মাঠ, অনেকগুলো উইকেট, সব কিছু প্রস্তুত করছেন। দারুণ একটা কিছু নিয়ে আসছেন। সুজন ভাইয়ের কাছে আসলে শুনতে চাই। সুজন ভাই, আমি যদি বলি যে আমি যখন ক্রিকেট কোচিংয়ে ঢুকলাম, মানে খেলা ছাড়ার পর থেকে, মানে 2006-07, তখন থেকে আমার একটা এরকম ইচ্ছা ছিল, মানে যেটা হয় যে নিজের জায়গা নাই, কিনতে পারি না, এত বড় জায়গা কোথায় পাবো, বা টাকা পয়সা তো একটা ডেভেলপমেন্ট করতে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট লাগে। আমরা এখনও কারোর কোনো সাপোর্ট পাইনি, যার সবাই নিজের ছোটো ছোটো করে ফিনান্স দিয়ে দিয়ে আমরা আজকে এই পর্যন্ত এসেছি। তো আমি যেটা বললাম, আমি প্রথমেই থ্যাঙ্কস দিই আমার পার্টনারদের, যারা আমার স্বপ্নটাকে সাথে হাত মিলিয়েছে, বা তারা আমাকে ট্রাস্ট করেছে এবং তারা চায় হয়তো এটা তাদেরও স্বপ্ন হবে। তাসকিন আছে, সৌম্য আছে, মোসাদ্দেক, সাইফুদ্দিন, সাইফ হাসান, আরও যারা আছে হয়তোবা সবাই চিনবে না, বাট আমার ক্লোজ যারা আছে এরকম আরও 4 জন আছে। 2টা মাঠ আছে, যেটাতে ছোটো মাঠ, যেটাতে আমরা বসে আছি, এটা একটা দিস ইজ 57 to 58 ইয়ার্স গ্রাউন্ড, যেখানে 3টা উইকেট আছে। আমরা যদি পিছিয়ে যাই, ওটা আমাদের বড় মাঠ, ওটাতে 5টা উইকেট আছে ম্যাচ খেলার আর কি এগুলা। আমাদের ওই পাশটা যদি আমরা যাই, ওখানে আমাদের 8টা উইকেট আছে, প্র্যাকটিসের টার্ফ উইকেট আর 3টা কংক্রিট উইকেট। প্লাস আমাদের ইনডোরটা ডেভেলপমেন্ট করছি, আমরা শুরু করব, ছাত্রাবাস করবো, যে ডরমেটরিতে হয়তো 100-120 জন ছাত্র মতো থাকতে পারবে। থিঙ্কিং বিগ, ড্রিম বিগ, যে আশা করি যে এখান থেকে বাংলাদেশের পাইপলাইন আমরা প্রচুর প্লেয়ার তৈরি করতে পারবো। এই একাডেমিটার পেছনে যারা আছেন তারা আসলে এক একজন স্টার, বাংলাদেশের ক্রিকেটের এক একজন আইকন। সো সব থেকে মানে সব দিক বিবেচনা করলে তাদের স্বপ্নটা নিয়ে তারা আসবে। আপনাদের স্বপ্নটা কি? আপনারা আসলে এই একাডেমিটাকে কোন জায়গাটায় দেখতে চান? যেহেতু ক্রিকেটাররাই আমরা বেশি, তো আমরা অনেক চিন্তা করে নাম করলাম যে এটা ক্রিকেটার্স একাডেমি নামেই হোক। ক্রিকেটার্স একাডেমি হবে নাম, বাট উই লুকিং ফর স্পন্সর, যে আমাদের সামনে যদি কাউকে আমরা স্পন্সর নিতে পারি। আমি মনে করি যে এই ফ্যাসিলিটিস আমাদের আছে, আমরা যদি এটা কন্টিনিউ করি ফর লং পিরিয়ড অফ টাইম, আমরা হয়তো অনেক প্লেয়ার প্রডিউস করতে পারবো। যারা ন্যাশনাল প্লেয়ার আমার সাথে আছে, তাসকিন, সৌম্য, সাইফুদ্দিন, সাইফ আর মোসাদ্দেক,
ওদের এক্সপিরিয়েন্স এখানে দারুণভাবে কাজে লাগবে। ওরা হয়তো ওদের কোনোভাবে কাজে লাগাতে পারবেন, ক্লাস নেওয়া কিংবা অফ টাইমে তো ওরা আসতেই পারে, এরা তো ওদের নিজের একাডেমি ওরা আসতে পারে, হয়তো বাচ্চাদের সাথে তাস্কিদের যদি এরকম একটা সেশন আপনি চিন্তা করেন, হ্যাঁ এটা তো বাচ্চারা এই সুযোগটা পায় না সবসময় না, বাট যখন তারা ফ্রি থাকবে তাদের অফ ডেতে হয়তো তারা এখানে ট্রেনিং করতে আসতে পারবে। আমরা এখানে অনেক ভালো ভালো উইকেট প্রিপেয়ার করেছি, হয়তো অফ টাইমটা তারা এখানে ভালো উইকেটে, মানে আমি যদি বলি যে আমার এই দুইটা মাঠে এমন বাতাস হয় মাঝে সাঝে, মানে ইটস লাইক ইউ প্লেইং ইন ওয়েলিংটন। মানে সুতরাং বাংলাদেশ টিম যদি নিউজিল্যান্ড ট্যুরের আগে কোনো সময় চিন্তা করে, মানে দিস ইজ দ্য পারফেক্ট স্পট যে বাতাসের এগেনস্টে বল করা, যেটা আমাদের সবসময় একটা প্রবলেম হতো, সেটা আমার মনে হয় যে দারুণ একটা ব্যাপার হতো। তাই আমি মনে করি যে এইসব জিনিসগুলো ওরা এসে এই ফ্যাসিলিটিসগুলোকে ওরাও ইউজ করতে পারবে। যদি একদম এদিকে তাকে খুব কাছাকাছি, কিন্তু বাংলাদেশের যেই বড় একটা স্বপ্ন ছিল আসলে যে বড় স্টেডিয়াম, ক্রিকেটের হোম অফ ক্রিকেট হবে আসলে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেটা এখনো পড়ে আছে, আগেও পড়েছিল। মানে এখানে যখন বসে আছি, কয়েকদিন আগে যে মুশফিকের কথা দিয়ে শুরু করলাম, যে আফসোসের কথা বলছিল, লজ্জার কথা বলছিল যে আসলে বিসিবির লজ্জা হওয়া উচিত, ঠিক আপনারা পারছেন, বিসিবি পারছে না কেন? ইচ্ছা কেউ ওরা দেখেই না, আসলে কেউ চিন্তাই করে না এইভাবে। আপনি এখানে অ্যাটলিস্ট এখনও 3টা মাঠ বানাতে পারেন, একটাই 2টা ইনডোর বানাতে পারেন, আপনি এগুলো না করলে তো হবে না। হ্যাঁ, আপনার বড় পরিকল্পনা কী আছে এটা পরে থাক, এই বড় পরিকল্পনা করতে করতে আমরা কিন্তু এত পিছিয়ে গেলাম। মানে এই মাঠটা অনেক আগে হয়ে যাওয়ার কথা হলে হতে পারতো, সে আমার মনে হয় 10-12 বছরে কিছুই হয়নি এখনো। মানে যদি আমি এটা 8 মাসে করতে পারি, একটা জঙ্গলকে সাফ করে, আমি এটা, ওরা তো জঙ্গল নেই, আমরা তো জঙ্গলই ছিল একরকম, হ্যাঁ, তো আমি যদি করতে পারি বা আমরা যদি করতে পারি, তাহলে কেন বিসিবি পারবে না? আমি এটা বুঝি না। আমাদের নয় ফিনান্সের প্রবলেম আছে, বিসিবি তো ফিনান্সের প্রবলেম নেই। তা আমার মনে হয় এটা ইচ্ছার অভাব, আর কিছু না। অনেক কিছু বলেন অনেকে, বাট সুজন ভাই কখনো থেমে থাকেন না দিন শেষে এই কাজগুলোর পেছনে, অর্থাৎ ক্রিকেটের পেছনে। ক্রিকেট নিয়েই তিনি আসলে এত কিছুর পরও লেগে আছেন। তার এই ক্রিকেট একাডেমিটার জন্য আসলে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক প্রার্থনা থাকলো। নিশ্চয়ই যারা আসবেন এখান থেকে বাংলাদেশের ক্রিকেটে অনেক ফিউচার স্টার উঠে আসবে। নাহিয়ান বিন জাসিম, 71। ঢাকায় হচ্ছে না এশিয়ান কাপ বাছাইয়ের আফগানিস্তান মিয়ানমার ম্যাচ। মার্চ উইন্ডোতে ম্যাচটি নিয়ে গেলেও আফগানদের হোম ভেন্যু হিসেবে ঢাকাতে খেলা গড়াবে কিনা সে বিষয়েও নিশ্চিত নয় বাফুফে। বাতিল হয়েছে 13 নভেম্বর আফগানদের বিপক্ষে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচটিও 18 নভেম্বর ভারতকে মোকাবেলা করার আগে প্রস্তুতির স্বার্থে বাফুফের ভরসা নেপালের ওপর। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। 9 নভেম্বর ঢাকায় আসবেন হামজা চৌধুরী। হাসান সজীবের রিপোর্ট। দিনক্ষণ সবই চূড়ান্ত ছিল। 13 নভেম্বর ঢাকা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু হঠাৎ করে ম্যাচটি বাতিল হয়ে গেছে। সেটি কেন বাতিল হয়েছে? বাংলাদেশে কি নিরাপত্তার ঘাটতি রয়েছে, নাকি কোনো ষড়যন্ত্র আঁচ পেয়ে আফগানিস্তান ম্যাচটি ক্যান্সেল করলো? দর্শকদের মনে নানান রকম প্রশ্ন। সেই প্রশ্নের জটলা খুলেছেন বাংলাদেশের ম্যানেজার আমের খান। তিনি বলছেন, না, এই ধরনের কোনো ঘটনা নয়। মূলত 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে বসুন্ধরা কিংসের মাঠকে বেছে নিয়েছিল আফগানিস্তান। তারা আসলে হোম ভেন্যু হিসেবে সেই মাঠটি ব্যবহার করত। মিয়ানমারের বিপক্ষে তারা ম্যাচটি খেলতো, কিন্তু তারা সেই ম্যাচটি নিয়ে যাচ্ছে মার্চ উইন্ডোতে। তখনই আসলে তারা ম্যাচটি খেলবে, এজন্য এই সময়টাতে তারা আসছে না। আফগানিস্তান বলছে যে যেহেতু ভেন্যুটা তারা মানে এখানে খেলছে না, তারা উইন্ডোটা চেঞ্জ করতে যাচ্ছে। কেন করছে না বা কি করছে না এটা কিন্তু তাদের, তারা আমাদেরকে এটা কিন্তু ক্লিয়ার করে করেনি। তো সেটার জন্যই আমরা আজকে মানে তাদের কাছেও জানতে চেয়েছিলাম, এফসির কাছেও আমরা চিঠি দিয়েছিলাম। তো এছাড়াও আমাদের সেক্রেটারিয়েট লেভেল থেকেও কথা হয়েছে তাদের সাথে, এবং এখনও কথা চলছে। ভারতের বিপক্ষে প্রস্তুতির অংশ ছিল আফগানিস্তান ম্যাচ। তাহলে এই মুহূর্তে বাংলাদেশ কাদের বিপক্ষে খেলে সেই প্রস্তুতিটা নিবে? নেপালের সাথে আমরা কনফার্ম করেছি এখন পর্যন্ত, এবং এটার যে যতটুকু পেপার ওয়ার্কস বলেন, ভার্বালি তো কত হয়ে গেছে, পেপার ওয়ার্কসে আমি যদি বলি এটা এখন 98% হয়েছে, 2% বাকি আছে। আমির ভাই, আফগানিস্তানের বিপক্ষে খেললে প্রস্তুতিটা তুলনামূলক ভালো হতো। নেপালের আগে আমরা খেলতে গিয়েছিলাম, আফগানিস্তানের সাথে হলে তো আমাদের জন্য আরো ভালো হতো। এশিয়ান কাপে বাছাই পর্বে এখন পর্যন্ত যদি বলা হয় বাংলাদেশের বিগ ম্যাচ কোনটি, সেটি হচ্ছে ভারতের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ প্রস্তুতি সেরে নিতে পারতো নিঃসন্দেহে ভালো হতো। তবে সেটা যেহেতু হচ্ছে না, তাই আগে ভাগেই কিন্তু জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা কিন্তু বন্ধ রয়েছে। তাই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এবং দর্শকদের জন্য সুখবর, হামজা চৌধুরী 8 নভেম্বর তার ম্যাচ শেষ করে 9 নভেম্বর কিন্তু ঢাকায় আসছে। অন্যদিকে সমিত সোম, তার ম্যাচ রয়েছে 9 নভেম্বর, তাই তিনি আসবেন, তবে পরে। এখানে আমাদের লিগের খেলা বন্ধ আছে। আমরা চাই যে আমাদের যে প্লেয়াররা আমাদের কাছে আছে, আমরা কোচের কাছেও একটা চেয়েছি, প্লেয়ারদের যে কয়টা প্লেয়ার পাওয়া যায় এখানে, সেই অনুযায়ী, সেই প্লেয়ার অনুযায়ী আমরা এখানে ডেকেছি। আমরা আসলে লাস্ট স্কোয়াডটা নিয়ে কাজ করছি। লাস্ট যে আমাদের ফিফার ছিল সেই প্লেয়ারদেরকে নিয়েই আমরা কাজ করছি।
তো ফামিদুল তো যেহেতু ইয়েলো কার্ডের আছে সে তো থাকতেছে। ওই যে নেপালের বিপক্ষেই কেন ম্যাচ, বাংলাদেশ কেন আরো ভালো র্যাঙ্কিংয়ের কোনো ফুটবল দলকে পেল না? আসলে আমরা যেই টিমটা পাচ্ছি সেটা হলো আফ্রিকান একটা যে টিম আছে, মানে দেশ আছে আফ্রিকান, মোজাম্বিক, তার সাথেও আমরা কথা আমাদের চলছে, এবং কেনিয়া, দুইটা দলের সাথে আমাদের কথা। হাসান সজীব, ৭১, ঢাকা। হাইলাইন ডিফেন্স নিয়ে ম্যাচের পর ম্যাচ খেলছে বাংলাদেশ নারী দল আর সমান তালে গোল খাচ্ছে, সেই সমালোচনাকে পাত্তাই দিলেন না হেড কোচ পিটার বাটলার। প্রশ্ন শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন এই ইংলিশ, নিজের পরিকল্পনায় অটল থাকবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন। তাই প্রশ্ন উঠছে, এশিয়ান কাপের মহারণের আগে বাংলাদেশের ডিফেন্স লাইন ঠিকঠাক তৈরি হচ্ছে তো? বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। সাংবাদিকদের প্রশ্ন হজম হলো না কোচ পিটার বাটলারের। 5 মাস পর এশিয়ান কাপের মূল পর্বের খেলা, তার আগে থাইল্যান্ডে গিয়ে 8 গোল খেয়ে আসার ব্যাখ্যা দিতে গিয়ে নিজের রাগ ছাড়লেন, বললেন বোকার মতো প্রশ্ন। গোল খাওয়া স্বাভাবিক, বিশেষ করে থাইল্যান্ডের মতো দলের বিপক্ষে খেললে। আপনারা প্রায় ভুলে যান আমরা প্রতিটি ম্যাচ খেলি বাইরে, দেশে নয়। ঢাকায় খেলতে না পারার কারণে প্রতিপক্ষের মাঠে অনেক কষ্ট করতে হয়। শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মাঝে বড় ব্যবধানে হারাটা বাস্তবতা। আমি বাস্তববাদী। জয় থেকে যতটা শেখা যায় তার চেয়ে বেশি শেখা যায় পরাজয় থেকে। বোকার মতো প্রশ্ন করার আগে এসব বিষয়ে ভাবা উচিত তোমার। বাংলাদেশ দল তার অধীনে ইতিহাস গড়ে এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে। কোচ হিসেবে ক্রেডিট তাকে দিতেই হবে, কিন্তু এরপরেই দেখা যাচ্ছে মুদ্রার আরেক পিঠ। মূল পর্বে খেলতে হবে চায়না আর উত্তর কোরিয়ার মতো হেভিওয়েট টিমের বিপক্ষে। তাই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ এখন বেশ শক্তিশালী, আর সেখানে পিটারের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন উঠছে। হাইল্যান্ড ডিফেন্সে খেলে সমানে গোল কনসিড করছে বাংলাদেশ। কোচের এক কথা, নিজের ফরমেশন চেঞ্জ করবেন না, হার জিত তার দায়িত্ব। সেই সাথে দলের এমন হারের কারণ হিসেবে দাঁড় করিয়েছেন বিদেশের মাঠ আর শক্তিশালী প্রতিপক্ষকে। ঢাকায় খেললে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত বলেও মনে করেন কোচ পিটার। কিন্তু কোনো ডিফেন্সিভ স্ট্র্যাটেজি কেন নেই সেই উত্তর জানতে চাওয়াতেই সংবাদ মাধ্যমের উপর বিরক্ত বাংলাদেশ দলের হেড কোচ। আপনার পছন্দ হোক বা না হোক, হাইল্যান্ড ডিফেন্স আমাদের সিস্টেমের অংশ এবং এটা থাকবেই। আমি পরিবর্তন করি কিন্তু মূল ধারাটা বদলাই না। দলের সফলতা ব্যর্থতার মতো হাইল্যান্ড ডিফেন্স নিয়েও আমি দায়বদ্ধ। বাংলাদেশ এশিয়া কাপে উঠেছে, সাব চ্যাম্পিয়ন হয়েছে হাইল্যান্ড ডিফেন্স খেলেই। শুধু জাতীয় দল না, পিটারের হাইল্যান্ড ডিফেন্সের নজির মেলে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলেও। লাওসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 1-6 ব্যবধানে হারের দিনেও কোচ তার চিরাচরিত নিয়ম ধরে রেখেছিলেন। মাঠে বদলায়নি তার ফরমেশন। প্রতিপক্ষের ট্যাকটিক্স বুঝে প্ল্যান বির এক্সিকিউশনও চোখে পড়েনি এশিয়ান কাপে। তবে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে সেটাই বড় প্রশ্ন। কিন্তু পিটার বাটলার তার উত্তর দিতে রাজি নন। 2026 সালের মার্চ মাসে বাংলাদেশ খেলবে এশিয়ান কাপের মূল পর্বে। চীন, কোরিয়ার বিপক্ষে নবাগত বাংলাদেশ কেমন ফুটবল খেলবে সেটিও দেখার বিষয়। থাইল্যান্ডের বিপক্ষে গোল খাওয়ার হালি পূরণ করা বাংলাদেশ বড় মঞ্চে গিয়েও হাইলাইন ডিফেন্স মেইনটেইন করবে। আবু নাইম, ৭১। অবশেষে নিজের তীব্র প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। অনুশীলনে প্রথমে সতীর্থ, এরপর সোশ্যাল মিডিয়ায় নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এই ফরওয়ার্ড। এল ক্লাসিকোতে কোচ শাবি আলোনসো 72 মিনিটে ভিনির পরিবর্তে রদ্রিগোকে নামালে তীব্র প্রতিক্রিয়া দেখান তিনি। তার এই আচরণে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ, তৈরি হয় ক্লাব ছাড়ার মতো গুঞ্জন। আবেগের মাথায় এমনটা হয়েছে বলছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এরই মাঝে সতীর্থ, ক্লাব সভাপতি আর ভক্তদের কাছে নিজের আচরণে লজ্জিত এই তারকা প্রতিশ্রুতি দিয়েছেন শুরু থেকে রিয়াল মাদ্রিদের হয়ে যেভাবে খেলছেন ঠিক সেভাবেই খেলে যাবেন। এদিকে প্রেস ব্রিফিংয়ে রিয়াল কোচ শাবি আলোনসো বিষয়টিকে খেলার অংশ বলছেন। এখন দেখার বিষয় ভিনিকে কোচ ক্ষমা করেন নাকি তার এই আচরণের ফলে রিয়ালের পরের ম্যাচগুলোতে একাদশের বাইরে থাকেন। এই ছিল এই মুহূর্তের খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।